প্রিয় বন্ধুরা, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। না, আমি কোনো শিক্ষক নই, তবুও একটি বিষয়ে আমাকে বলতেই হচ্ছে। গত 30শে জুন মঙ্গলবার জাতীয় গ্রন্থাগারে বিজেপি দলের শিক্ষক সেলের একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় পরিচালনা করেন শিক্ষক সেলের বিজেপির শিক্ষক সেলের আহ্বায়ক মাননীয় অসিত মণ্ডল। এই সভায় একটি একাধিক সংবাদপত্রে যা খবর বেরিয়েছে বিস্তারিতভাবে, তাতে বিজেপি দলের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় ওই সভায় উপস্থিত ছিলেন। তিনি ওই সভায় শিক্ষাকর্মীদের, সরকারি কর্মচারীদের মর্যাদা দেওয়ার বিষয়ে সরকার ভাবনা চিন্তা করছে, দল ভাবনা চিন্তা করছে, এমন একটা বিষয় বলেন এবং তাতে বিপুল হাততালিতে ওই সভাস্থল ফেটে যায়। এবং ওই বিজেপির শিক্ষক সেলের যুগ্ম আহ্বায়ক পিন্টু পাড়ুই মাননীয় শ্রমিক ভট্টাচার্যের এই ঘোষণাকে স্বাগত জানান। মাননীয় শিক্ষক মশাইরা সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরা তাদের চাকুরিবিধি অনুসারী প্রকাশ্য রাজনীতি করতে পারেন, রাজনৈতিক দলে যোগ দিতে পারেন, জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এবং যে কোনো দলীয় সভায় যেতে পারেন। এটা তাদের অধিকারের মধ্যে পড়ে, এই নিয়ে আমার কিছু বলার নেই। বিজেপির শিক্ষক সেলের নেতারা তাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে এনে সভা করবেন, এতেও আপত্তির জায়গাটা নেই। কিন্তু একটি বিষয় খুব অবাক হলাম যে আমি যেসব সংবাদপত্রে এই খবরটি বেরিয়েছে বিস্তারিতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি, তারপর নিজস্ব সূত্রে ওই সভার বিভিন্ন খবর নেওয়ার চেষ্টা করেছি। তাতে দেখলাম ওই সভায় কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনাটা এবং যে প্রবল হাততালি এবং প্রবলভাবে সমর্থন করেছেন শিক্ষক সেলের অন্যান্য মাননীয় শিক্ষক শিক্ষিকা সদস্যরা, আর সেটা হচ্ছে যে শিক্ষক শিক্ষাকর্মীদের সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়ার বিষয়ে দল এবং সরকার চিন্তাভাবনা করছে। আচ্ছা, এই মুহূর্তে শিক্ষক শিক্ষাকর্মীদের কাছে সবথেকে বড় সমস্যাগুলো কি? বড় সমস্যা কি এটাই তারা সরকারি কর্মচারীর মর্যাদা পেলেন কি পেলেন না? 5ই ফেব্রুয়ারি 2026 মহামান্য সুপ্রিম কোর্ট সুনির্দিষ্টভাবে রায় দিয়েছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ সমস্ত রাজ্য কর্মীদের দিয়ে দিতে হবে। পূর্বতন সরকার এবং বর্তমান সরকার এখনও পর্যন্ত এই রায় সম্পূর্ণভাবে মানেননি। পূর্বতন সরকার এই রায় পার্সিয়াল কমপ্লায়েন্সের নামে পরিকল্পিতভাবে একটা বহুমাত্রিক জটিলতার আবর্তে এনে এটাকে ফেলেছেন এবং বর্তমান সরকারও সেই বহুমাত্রিক জটিলতা থেকে এই মামলার রায় কার্যকর করার প্রক্রিয়াটাকে বার করে আনার কোনো রকম প্রয়াস কিন্তু আজ পর্যন্ত নেননি। গত 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে 4টি সংগঠনের বৈঠক হয়। সেই বৈঠকে আমি উপস্থিত ছিলাম। সেই বৈঠকে আমি সুনির্দিষ্টভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে পূর্বতন সরকার পরিকল্পিতভাবে একটা বহুমাত্রিক জটিলতা তৈরি করে দিয়েছেন এই রায় কার্যকর করার ক্ষেত্রে। প্রথমত, যে হিসেবে দিয়েছেন সেই হিসেবটা পরিকল্পিতভাবে ভুল করেছেন এবং সেই ভুলটা কোন কোন জায়গায় করেছেন সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে ওই সভায় উপস্থিত আমার ঠিক বিপরীতে বসা, মুখ্যমন্ত্রীর কাছে বসা প্রভাত কুমার মিশ্র, মাননীয় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট, তাকে সুনির্দিষ্টভাবে বলেছি এবং বলেছি আপনি বলুন আমি এই যে 3টে ভুল আপনারা পরিকল্পিতভাবে পূর্বতন মুখ্যমন্ত্রীর নির্দেশে করে কর্মচারীদের প্রাপ্য থেকে 57% টাকা থেকে তাদের বঞ্চিত করেছেন, এটা সঠিক না ভুল? 1 নম্বর হচ্ছে রূপা 2009-এ পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলা আছে বেসিক পে, তার সঙ্গে গ্রেড পে, ডাক্তারবাবুদের ক্ষেত্রে এনপিএ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যোগ করে
তার উপরে ডিএ ক্যালকুলেশন হবে। আপনারা ক্যালকুলেশন করেছেন শুধুমাত্র বেসিক পের উপরে, এক পোস্ত বঞ্চিত করেছেন কর্মচারীদের। কোথায় আপনারা শুধু বেসিক পের উপর ডিএ গণনা করার এই সূত্রটা পেলেন? দ্বিতীয়, সকলেই জানে 1982 সালে 100 পয়েন্ট ধরে 1/4/2008 অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে 536 পয়েন্ট। আপনারা সেটাকে 605 পয়েন্ট করেছেন। এই তথ্যটা আপনারা কোথায় পেয়েছেন? 3 নম্বর হচ্ছে রূপা 2009-এ অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে এবং সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কারভাবে বলা আছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই কিন্তু এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত ডিএ ক্যালকুলেশন করতে হবে। আপনারা তা না করে একটা কল্পিত সিপিআই অর্থাৎ রাজ্যভিত্তিক সিপিআই আপনারা উপস্থাপিত করেছেন এবং তার ভিত্তিতে প্রত্যেকটি স্তরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের থেকে কম শতাংশে হিসেব করেছেন। উদাহরণ হিসেবে আমি বলেছিলাম যে 1/1/2016-তে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে প্রাপ্য ডিএ হচ্ছে 125%, আপনারা বলেছেন হিসেব করেছেন 100%। এরকম প্রতিটি ধাপে আপনারা ভুল হিসেব করেছেন একেবারে পরিকল্পিতভাবে। তা এই ভুলটা আপনারা সংশোধন করুন। এবং অর্থ সচিব এই 3টে বক্তব্যের একটারও পাল্টা কোনো বক্তব্য কিন্তু হাজির করতে পারেননি। আমি সুনির্দিষ্টভাবে বলেছি রাজ্যভিত্তিক কোনো কনজিউমার প্রাইস ইন্ডেক্সের কোনো অস্তিত্ব নেই। এটা আপনারা আদালতেও স্বীকার করেছেন, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, স্যাটে। আজকে কেন সেই কল্পিত সিপিআইকে আনছেন? তিনি কিন্তু কোনো উত্তর দিতে পারেননি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যথেষ্ট বুদ্ধিমান লোক, তিনি এই কথোপকথনে স্পষ্ট বুঝেছিলেন হ্যাঁ পরিকল্পিতভাবে এই হিসেব হয়েছে। আজ পর্যন্ত এই ভুল হিসেব সংশোধন করার কোনো ব্যবস্থা কিন্তু সরকার নেননি, অর্থ দপ্তর করেনি। শুধু তাই নয়, সরকারি কর্মচারীদের মধ্যে যারা যারা পেয়েছেন পেনশনার এবং সরকারি কর্মচারী তাদের দেওয়া হয়েছে 2016 থেকে 2019 পর্যন্ত, তাও ভুল হিসেবে। 8 থেকে 15 পর্যন্ত, এপ্রিল 2008 থেকে 15 পর্যন্ত যে যুক্তি দেখিয়ে দেওয়া হয়নি সেটা একেবারে অসার যুক্তি, অসত্য বক্তব্য। বলা হয়েছে যে ওই সময়ে কর্মচারী এবং পেনশনারদের ডেটা বেস সরকারের কাছে নেই। আমরা সুনির্দিষ্টভাবে বলেছি 15-র আগে কোষা সিস্টেমে বেতন হতো। যদি সরকারের কাছে সেই ডেটাবেস নাও থেকে থাকে, টাটা কনসালটেন্সি সার্ভিসের কাছে সেই ডেটাবেস আছে, আপনারা নিয়ে সেখান থেকে এই 8 থেকে 15 দিতে পারবেন। এবং 16 থেকে তার পরবর্তীকালে 19 পর্যন্ত বেতন হয়েছে HRMS-এ, বেতন পেনশন, সেই তথ্য ফিনান্সে আছে। কাজে অন্য কারোর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না, আপনার কাছেই, অর্থ দপ্তরের কাছেই এই ডেটাবেস আছে। তারপরেও 8 থেকে 15 পর্যন্ত ডিএ বকেয়া ডিএ বা ডিআরএস রিলিফ দেওয়া হয়নি। এবং এই ডিএ বা ডিআরএস রিলিফের আওতা থেকে কলকাতা কেএমসি এলাকার ব্যাংক থেকে যে সমস্ত সরকারি পেনশনার পেনশন নেন তারা 1 নয়া পয়সা পাননি, ওয়ার্ক চার্জ কর্মচারীরা 1 নয়া পয়সা পাননি, ডেলি রেটেড কর্মচারীরা 1 নয়া পয়সা পাননি, গ্র্যান্ট ইন এডে যারা বেতন পান, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা থেকে আরম্ভ করে আন্ডারটেকিংস, তারা কেউ 1 নয়া পয়সা পাননি। ঠিক আছে, পিন্টু বাবুরা, অসিত বাবুরা বিজেপির শিক্ষক সেলের নেতা, তারা পেশায় মাননীয় শিক্ষক, তারা অন্য পেশার কথা বলবেন না। বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, তারপরে আন্ডারটেকিংস বা কেএমসি এলাকার সরকারি পেনশনার, তাদের কথা তাদের বলতে হবে না। কিন্তু গ্র্যান্ট ইন এডে বেতন হয় যে সমস্ত সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে, সেখানকার শিক্ষক শিক্ষাকর্মীরাও তো কিন্তু 1 নয়া পয়সা এই সুপ্রিম কোর্টের রায় মেনে ডিএ পায়নি, ডিআরএস রিলিফ পায়নি। তা আপনাদের কি একবারের জন্য মনে হলো না এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ? আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মূল মামলাকারী সংগঠন, কিন্তু আমাদের কতগুলো সীমাবদ্ধতা আছে। আমরা সাংগঠনিক নীতি এবং আদর্শ মেনে কোনো রাজনৈতিক দলের নেতা বা নেত্রীর সঙ্গে বৈঠক করি না। রাজনৈতিক দলের নেতা বা নেত্রীকে আমাদের কোনো দাবি দেওয়ার কথা জানাই না। আমরা যা জানাই সেটা সরাসরি সরকারের কাছে। কাজে আমরা বিজেপি রাজ্য সভাপতির কাছে গিয়ে আমাদের বক্তব্য তুলে ধরতে পারবো না। আমরা যেটা তুলে ধরবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছি, আবার যদি তার সঙ্গে বৈঠকের সুযোগ পাই তার কাছে তুলে ধরবো। এবং অর্থ দপ্তরে আমরা একের পর এক অর্থ দপ্তর মুখ্য সচিবকে আমরা চিঠি দিয়ে যাচ্ছি। কিন্তু আপনাদের এই বিপুল সুযোগ ছিল। আপনাদের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মশাই সভা করেছেন এবং যে রাজনৈতিক দলের নেতৃত্বে সরকার চলছে
সেই রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব যিনি পশ্চিমবাংলায় বিজেপির রাজ্য সভাপতি, তার মতামতের একটা বিপুল গুরুত্ব আছে সরকারে। তা আপনারা এত বড় সুযোগ পেলেন, আপনারাও তো কেউ, পিন্টু পাড়ুই ভাই বা অসিত মণ্ডল ভাই, আপনারাও তো কেউ 1 পয়সা সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া ডিএ আজ পর্যন্ত পাননি। আপনাদের যে সহকর্মী শিক্ষক শিক্ষাকর্মীরা বা আপনাদের ওই পেশা থেকে যারা অবসর নিয়েছেন, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মীরা, তারাও তো কেউ 1 পয়সা পাননি। আপনাদেরও তো যারা শিক্ষক শিক্ষাকর্মী হিসেবে অবসর নিয়ে আজকে পেনশনার, তাদের মধ্যে অসংখ্য মানুষ, তারা তো খুব সামান্য টাকা পেনশন পান। তাদের তো এই বিশাল দ্রব্যমূল্যের বাজারে তারা দুটো ডাল ভাত খাওয়া দুবেলা তো দূরস্থ, ওষুধপত্র কিনতে কিনতেই মানে ঘটি বাড়ি বিক্রি করেন। তাদের মুখটা একবার আপনাদের মনে পড়লো না? আপনাদের একবার মনে পড়লো না যে এরকম অবসরপ্রাপ্ত অনেক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন যাদের বয়স 90, 92, 94, 96, তারা ওপারে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। তারা প্রতিদিন অপেক্ষা করছেন, দিন গুনছেন কবে মহামান্য সুপ্রিম কোর্টের রায় মেনে সরকার এই নির্দেশটা কার্যকর করবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে ওই 8 থেকে 19 ডিএটা বা ডিআরএস রিলিফটা যাবে। এটা তো তারা দয়া চাইছেন না কারুর থেকে দান চাইছেন না, কারুর থেকে অনুকম্পা চাইছেন না, কোনো পারকুইজিট চাইছেন না, কোনো অনুগ্রহ ভিক্ষা করছেন না। এটা তাদের অধিকার। মহামান্য সুপ্রিম কোর্ট এই অধিকার, তাদের অধিকারের প্রতিষ্ঠা দিয়েছে এবং রোপা 2009-এ পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত এই অধিকার রাজ্য কর্মীদের দিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, ধরে নিলাম কেএমসি এলাকার যে পেনশনাররা পায়নি, সরকারি পেনশনাররা, আপনাদের মাথা ব্যথা নেই, ভালো কথা। বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, তারপরে আন্ডারটেকিংস, এদের ব্যাপারেও আপনাদের কোনো মাথা ব্যথা নেই, মেনে নিলাম। কিন্তু শিক্ষক শিক্ষাকর্মী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মী, তারাও তো 1 পয়সা পায়নি। তা আপনাদের একবার মনে হলো না? আপনারা তো শিক্ষক, শিক্ষিত মানুষ, আপনারা তো জানেন যে রাজ্য বাজেটে 22শে জুন যে বাজেট প্রস্তাব পেশ হয়েছে, সেই বাজেট প্রস্তাবে সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া ডিএ বা ডিআরএস রিলিফ দেওয়ার জন্য 1 পয়সার সংস্থান রাখা হয়নি। সরকার সুপ্রিম কোর্টে বলেছিলেন এই রায় কার্যকর করতে 41,770 কোটি টাকা লাগবে। পূর্বতন সরকার খরচ করে গিয়েছিলেন 6,600 কোটি টাকা, মানে এখনো পর্যন্ত 35,170 কোটি টাকা লাগবে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করে সমস্ত উপভোক্তা যারা, অর্থাৎ সরকারি কর্মচারী, পেনশনার, গ্র্যান্টি নেটে বেতন প্রাপক পেনশনার, কর্মচারী, তাদের সকলের দিতে 35,170 কোটি টাকা লাগবে। আপনারা তো শিক্ষক মশাই, শিক্ষিত মানুষ, আপনারা তো জানেন যে বাজেটে সংস্থান না থাকলে মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় অর্থমন্ত্রী তাদের পকেট থেকে এই 35,170 কোটি টাকা দেবেন না। কাজেই বাজেট প্রস্তাবে কিন্তু এই 35,170 কোটি টাকার কোনো সংস্থান নেই। ফলে যদি নূতনভাবে বাজেট প্রস্তাব পাশ হওয়ার আগে পর্যন্ত সময় আছে, যদি সরকার নূতনভাবে এই টাকার সংস্থান বাজেটে রাখেন, তবেই আপনারা রায় মেনে বকেয়া ডিএ বা ডিআরএস রিলিফ পেতে পারেন। যদি তা না করা হয়, অর্থাৎ এই 35,170 কোটি টাকার যদি সংস্থান রাখা না হয়, তাহলে আগামী 31শে মার্চ 2027, অর্থাৎ এই অর্থবর্ষ 26-27 অর্থবর্ষের শেষ দিন পর্যন্ত সরকার অন্তত আপনাদের ডিআরএস, বকেয়া ডিআরএস রিলিফ বা ডিআরএস অ্যালাউন্স দেওয়ার ব্যাপারে কোনো চিন্তাভাবনা করছেন না। সুপ্রিম কোর্টে কী হবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সরকার কোনো চিন্তাভাবনা করছেন না। আপনারা তো এগুলো জানেন। তা আপনাদের তো বিরাট সুযোগ ছিল। আপনারা শ্রমিক ভট্টাচার্যের মতো এরকম একজন সর্বোচ্চ নেতা, বিজেপির সরকার যে দলের, তার সর্বোচ্চ নেতার আপনারা সঙ্গে বৈঠক করেছেন, এই সুযোগটাকে আপনারা কাজে লাগালেন না। আপনারা একবার তার কানে এই বিষয়টা তুলে দিলেন না, বললেন না যে আমরা শিক্ষক শিক্ষাকর্মীরা এইভাবে বঞ্চিত। 20% ডিএ দেওয়া হয়েছে 31শে অক্টোবর থেকে, অক্টোবর 1 অক্টোবর থেকে, অর্থাৎ নভেম্বরে পাবেন। একইভাবে আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আমি নিজে বলেছিলাম যে আপনি 42% বকেয়া ডিএ কবে দিলেন, এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ডিএটা কিভাবে দিলেন। যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়ার যে সংস্থান পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত রোপা 2009-এ রেখে গিয়েছিলেন, সেই সংস্থান রেখে যদি কোনো স্ট্যান্ডিং অর্ডার অর্থ দপ্তর না করে,
তাহলে ডিএ বঞ্চনা চলতেই থাকবে। কারণ এই 42% বকেয়া ডিএতেই ডিএ শেষ হয়ে গেল না, প্রতি 6 মাস অন্তর কেন্দ্রীয় এবং অন্যান্য রাজ্য কর্মীরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এক কিস্তি করে ডিএ পেয়ে যাবেন। যদি নির্দিষ্ট অর্ডার না থাকে, স্ট্যান্ডিং অর্ডার না থাকে, আপনার সদিচ্ছার উপর নির্ভর করে, তাহলে কিন্তু কি হতে পারে তার সর্বনাশা ফল আমরা গত 15 বছরে দেখেছি। কিন্তু সেই স্ট্যান্ডিং অর্ডার করা হয়নি। শুধু তাই নয়, এই 1 অক্টোবর এবং 20% কে ঠিক করে দিলেন? কোনো ফর্মুলা অনুসারে নয়, মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় অর্থমন্ত্রী তাদের সদিচ্ছা থেকে। এখন এই সদিচ্ছার আয়ুষ্কালটা বড় সীমিত হয়, আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি। যদি স্ট্যান্ডিং অর্ডার না থাকে তাহলে ডিএ বঞ্চনা চলবে। পূর্বতন সরকার যেভাবে খামখেয়ালি খুশি মতো ওই 18% ডিএ দিয়েছিলেন, কখনো চিরকুটে, কখনো কোথাও ট্রেডমিলে হাঁটতে হাঁটতে, তাহলে আজকেও তো সরকার তাদের ইচ্ছে মতো একটা 20% ডিএ ঘোষণা করে দিলেন ওই অক্টোবর থেকে, আপনারা নভেম্বরে পাবেন। তাহলে পার্থক্যটা কি রইল? আপনারা একবারের জন্য শ্রমিক ভট্টাচার্যের কানে এই কথাটা তুলে দিতে পারলেন না যে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি ডিএর একটা স্ট্যান্ডিং অর্ডার করতে হবে। প্রাথমিক শিক্ষকরা, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে প্রাথমিক শিক্ষকরা পড়ান, তারা আজকে ভয়ঙ্কর বিপদে। আপনাদের জানা নেই? আমি জানি না এই পিন্টু পাড়ুইবাবু বা অসিত মণ্ডলবাবু তারা প্রাথমিক স্কুলের শিক্ষক মশাই না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক মশাই। যদি তারা প্রাথমিক বা উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক মশাই হয়ে থাকেন, তাহলে তারা তো এটা মর্মে মর্মে উপলব্ধি করছেন যে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে প্রত্যেক প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক পঠন পাঠনের কাজে নিযুক্ত আছেন তাদের প্রত্যেককে টেট পাস করতেই হবে। যাদের 5 বছর বা তার কম চাকরি আছে তাদের টেট না পাস করলেও চলবে, কিন্তু সেক্ষেত্রে তাদের ওই 5 বছর তারা কোনো পদোন্নতি পাবেন না। অর্থাৎ শেষ জীবনে যদি একটা পদোন্নতি পেয়ে তার পেনশনারি বেনিফিট কিছু বাড়তো, সেই সুযোগটাও শেষ হয়ে গেল। আর 5 বছরের বা তার বেশি যাদের চাকরি আছে তাদের প্রত্যেককে টেট পাস করতে হবে। কোথাও তো বলা হয়নি যে মাননীয় বিচারপতিদের আবার জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে, ডাক্তারবাবুদের আবার এমবিবিএস পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে, বা সরকারি কর্মচারীদের তাদের আবার পিএসসি দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে। শুধু প্রাথমিক স্কুলের শিক্ষকদের ক্ষেত্রে এই আদেশ কেন? তা আপনারা এই বিষয়ে কোনো আলোচনা করার অবকাশ পেলেন না? আপনারা যদি প্রাথমিক স্কুলের শিক্ষক হয়ে থাকেন, উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক হয়ে থাকেন, আপনারা তো এর দ্বারা এফেক্টেড। আপনারা তো আপনার সহকর্মীদের যন্ত্রণার কথাটা আমাদের থেকে অনেক বেশি জানেন। আপনারা একবারের জন্য শ্রমিক ভট্টাচার্যের কানে এই কথাটা তুলতে পারলেন না যে টেট নিয়ে রাজ্য সরকার একটা বাস্তবচ্যুত অবস্থান নিন, উচ্চ প্রাথমিক এবং প্রাথমিক স্তরের শিক্ষকদের এই চরম অনিশ্চয়তার হাত থেকে বাঁচান। এই বয়সে এতদিন সাধারণ প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার পড়াশোনা থেকে বহু দূরে যে শিক্ষকরা রয়েছেন, তারা হঠাৎ করে তাদের যদি টেট পাস করতে বলা যায়, কতজন পাস করবেন? আর টেট পাস করতে না পারলে তাদের চাকরিটা থাকবে না। এই অনিশ্চয়তার মধ্যে থেকে তারা ছাত্রছাত্রীদের কি পড়াবেন? নিজের চাকরির নিরাপত্তাটাই যদি না থাকে, অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় যে টেট পাস না করলে আমার কাজটা চলে যাবে, আমার চাকরিটা চলে যাবে, এই রকম একটা মানসিক দুশ্চিন্তা নিয়ে তারা কিভাবে ছাত্রদের পড়াবেন? পিন্টুবাবু, অসিতবাবু, আপনারা কি জানেন উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাকর্মীদের 3,98,150টি পদ শূন্য। উচ্চ মাধ্যমিক পরবর্তী স্তরে অনুমোদিত পদের 60 থেকে 70% পদ শূন্য। রাজ্যে গত 15 বছরে 15,000 স্কুল বন্ধ হয়ে গেছে। 5,000 এমন স্কুল রয়েছে যেখানে পড়ুয়া 30 জনেরও কম। সেই স্কুলগুলো সরকার বন্ধ করে দেবেন। নতুন সরকার 61টা আইটিআইকে বেসরকারি হাতে তুলে দিচ্ছেন, সরকারি আইটিআই। আপনারা জানেন এগুলো? আপনারা কি জানেন যে কার্যত শিক্ষা ব্যবস্থাটা শিক্ষাকর্মীর অভাবে একেবারে কোমায় চলে গেছে? এই অবস্থা থেকে শিক্ষাক্ষেত্রকে বার করে আনতে হবে। এগুলো সম্পর্কে মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে অবগত করানোর একটা দায়িত্ব, একটা দায় আপনাদের ছিল না? আমি জানি না আপনারা কি ভেবে
এই সমস্ত বিষয়গুলো তুললেন না? আপনাদের কি এই সুপ্রিম কোর্টের রায় মেনে 8 থেকে 19 পর্যন্ত বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ পাওয়ার কোনো প্রয়োজন নেই? যদি আপনাদের প্রয়োজন না থেকে থাকে, শিক্ষক শিক্ষাকর্মী সমাজের তো আছে। আপনারা যখন এত বড় সুযোগটা পেলেন, এই সুযোগটা আপনারা কাজে লাগালেন না? বড় অবাক লাগছে। বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী 22শে জুলাই মহামান্য সুপ্রিম কোর্টে মামলা আছে। আমি জানি না সেদিন মামলার কোনো হিয়ারিং হবে কি না, বা আবার একটা তারিখ পড়বে কি না। হিয়ারিং হলে তার ফল কি হবে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে পূর্বতন সরকারের মতো এই সরকারও কিন্তু গ্র্যান্ট ইন এড হেডে যারা বেতন পেনশন পান, তাদেরকে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার ব্যাপারে কোনো রকম সদিচ্ছা বা উদ্যোগ তাদের নেই। যদি থাকতো তারা বাজেটে ওই 35,170 কোটি টাকার সংস্থান রাখতেন। তারা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে আছেন। আমি জানি না, যদিও সুপ্রিম কোর্টের রায় অনুসারে তাদের এই বকেয়া পাওয়ার আইনি অধিকার রয়েছে, কারণ যে রোপা 2009-এর উপর আমরা মামলা করেছিলাম, সেই রোপা 2009-এর 25 নম্বর পাতায় সুনির্দিষ্টভাবে বলা আছে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররা ঠিক যেভাবে যে শতাংশে যেদিন থেকে ডিএ বা ডিআরনেস রিলিফ পাবেন, সেই একই দিন থেকে একই হারে গ্র্যান্ট ইন হেডে যারা বেতন পান, শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভা আন্ডারটেকিংস, তারাও পাবেন। আবার মহামান্য সুপ্রিম কোর্টে সরকার যখন 41,770 কোটি টাকার হিসেব দাখিল করেছিলেন, সেখানে কিন্তু তারা রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার এবং গ্র্যান্ট ইন এইড হেডে কর্মরত যে সমস্ত পেনশনার বা কর্মচারী, তাদের কথাটা, তাদের জন্য খরচটাও আলাদাভাবে লিখেছিলেন। অর্থাৎ সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন যে এই ডিএ মামলার রায়ের অন্যতম উপভোক্তা হচ্ছে গ্র্যান্ট ইন এড হেডে যারা বেতন পেনশন পান, অর্থাৎ বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভার শিক্ষক শিক্ষাকর্মী ইত্যাদি। এবং বর্তমান রাজ্য সরকার যে 20% ডিএর ঘোষণা করেছেন, সেটাও কিন্তু ওই থেকে শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভা সকলের জন্য। কাজেই এইটা কিন্তু শিক্ষক শিক্ষাকর্মীদের কেউ দয়া করছে না, এটা তাদের অধিকার। এই অধিকারটা প্রতিষ্ঠা করছেন না সরকার। তা আপনি একবার একটু নরম স্বরে হলেও শ্রমিক ভট্টাচার্যকে আপনারা বলতে পারলেন না? বড় কষ্ট পেলাম পিন্টুবাবু। আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আপনার যদি স্মৃতিতে থাকে, সুপ্রিম কোর্টে একাধিকবার আপনার সঙ্গে দেখা হয়েছে, বোধহয় আপনার সঙ্গে একাধিক ছবিও আমার আছে। আমি কিন্তু আপনাদের থেকে এটা আশা করি, কারণ আমরা যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সুযোগ পেয়েছিলাম, আপনি আরও যে সংগঠনগুলো ছিল আপনি খোঁজ নিয়ে দেখবেন, আমি কিন্তু সকলের কথা বলেছি। সেই পঞ্চায়েতে 600 টাকা বেতনের যে ট্যাক্স কালেক্টর, তার কথা যেমন বলেছি, মিড ডে মিল ওয়ার্কারের কথা যেমন বলেছি, জীবিকা সেবকরা 9 বছর ধরে বেতন পাচ্ছে না তাদের কথা যেমন বলেছি, বিভিন্ন পুরসভায় চুক্তিভিত্তিক কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না তাদের কথা যেমন বলেছি, বহু পুরসভায় রিটায়ারমেন্টের পরে রিটায়ারমেন্ট বেনিফিট তারা পাচ্ছেন না তাদের কথা যেমন বলেছি, ঠিক তেমনি একইভাবে গুরুত্ব দিয়ে গ্র্যান্ট ইন এইড হেডে যারা বেতন পান, বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভার শিক্ষক শিক্ষাকর্মী, তাদের এই যে সুপ্রিম কোর্টের রায় মেনে ডিএ বা ডিআরনেস রিলিফ তারা পাননি, তাদের দেওয়ার ব্যবস্থাটা ত্বরান্বিত করার আবেদনও কিন্তু আমি মুখ্যমন্ত্রীর কাছে রেখেছি। তা আমার তো এই সুযোগ নেই, কারণ আমার সংগঠন আমাকে কোনো রাজনৈতিক দলের নেতা বা নেত্রীর সঙ্গে কর্মচারীদের কোনো বিষয় নিয়ে আলোচনা করার কোনো অধিকার দেয়নি। কিন্তু আপনাদের তো এই বিরাট সুযোগটা ছিল। এরপরে আসি, যে শিক্ষক শিক্ষাকর্মীদের সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া। যেসব শিক্ষক শিক্ষাকর্মী সরকারি স্কুল কলেজে পড়ান তারা সরকারি কর্মচারী, বাকি যারা সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী তারা সরকারি কর্মচারী নন। তাদের সরকারি কর্মচারীদের করে দেওয়ার প্রস্তাবে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করেছেন, হর্ষধ্বনি করেছেন এবং হাততালি দিয়েছেন, স্রোতস্বাহী প্রস্তাবকে সমর্থন করেছেন। আমি জানি না বিজেপির শিক্ষা সেল পশ্চিমবাংলায় যে অসংখ্য শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তাদের কতজনের প্রতিনিধিত্ব করেন আমি জানি না। আপনারা কি এই প্রস্তাবের সমর্থনটা
শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করে দিয়েছেন। সরকারি কর্মচারীর মর্যাদা তো নেবেন। সরকারি কর্মচারীদের কি করতে হয় জানেন? আজকেও সরকারি কর্মচারী বলে সার্ভিস রুলসে কোনো শব্দ নেই। আমরা যে সার্ভিস রুলস অনুসারে পরিচালিত হই তাতে আমাদের স্ট্যাটাস হচ্ছে গভর্নমেন্ট সার্ভেন্ট। আমাদের 24 ঘন্টা সরকারের দাসত্ব করতে আমরা দায়বদ্ধ না বলতে পারবো না। এমনকি আমাদের বাড়িতে কোনো আত্মীয় পরিজন অসুস্থ হলে, মৃত্যু হলে সরকার যদি আমাদের ছুটি না দেন আমাদের কিছু করার নেই। এবং WBSR অনুসারে আমাদের পরিচালিত হতে হয়। আমরা কোনো রাজনৈতিক বিষয়ে, কোনো সরকারের সমালোচনামূলক বিষয়ে কোনো কথা বলতে পারি না। আমরা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারি না, জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি না, কোনো রাজনৈতিক দলের সভায় সমিতিতে যেতে পারি না। এগুলো করলে আমাদের চাকরি যাবে। তা আপনারা কি শিক্ষক সমাজের সঙ্গে কথা বলে নিয়েছিলেন যে তারা নিজেরা সরকারি কর্মচারীর মর্যাদা নিয়ে এই যে একটা বেড়ি, এই যে নিয়মের বেড়িতে নিজের গণতান্ত্রিক এবং ট্রেড ইউনিয়ন আর রাজনৈতিক অধিকারটাকে বলি দেওয়া, এটাকে তারা কতটা সমর্থন করবেন? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। প্রত্যেকেই তার স্বাধীনতাটাকে সব থেকে বেশি গুরুত্ব দেয়। কাজী পিন্টুবাবু আর ওই অসিতবাবু, আপনাদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, আপনারা শিক্ষক সমাজে বিস্তারিতভাবে আলোচনা করুন। কারণ আপনারা সরকারি কর্মীর মর্যাদা না পেলেও যে ট্রেড ইউনিয়ন, গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার আপনারা ভোগ করেন সেটা কিন্তু কম বিষয় নয়। আপনারা রাজনীতি করতে পারেন, রাজনৈতিক দলের অংশ হতে পারেন, যে কোনো স্কুল কমিটি থেকে আরম্ভ করে যে কোনো স্বশাসিত সংস্থার নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন, জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এবং আপনাদের চাকরিটা কিন্তু 24 ঘন্টা নয়। আপনারা কিন্তু 24 ঘন্টার জন্য সরকারের কৃতদাসত্ব করতে আপনারা বাধ্য নন আপনাদের সার্ভিস রুলস অনুসারে। কাজেই এই প্রস্তাবেও দুহাত তুলে নৃত্য করার আগে আপনারা দয়া করে শিক্ষক শিক্ষাকর্মী সমাজের সঙ্গে একটু আলোচনা করে নেবেন। তারা যদি সবাই চান নিশ্চয়ই আপনারা সরকারি কর্মচারী হবেন, কিন্তু তাদের কজন চান, কজন এই স্বাধীনতার অধিকারটা হারিয়ে সরকারি কর্মচারীর মর্যাদা নিতে চাইবেন, এটাও কিন্তু ভাবার বিষয়। পরিশেষে বলবো, আপনারা যারা যে ফোরামে সুযোগ পাবেন অন্তত সরকারের কাছে এই চাপটা তৈরি করুন যে মহামান্য সুপ্রিম কোর্টের রায় মেনে 8 থেকে 19 পর্যন্ত বকেয়া ডিয়ারনেস রিলিফ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিতে হবে। চাপ তৈরি না করলে, আপনারা সমস্ত ফোরামে না বললে হবে না। পিন্টুবাবুরা এত বড় একটা ফোরাম নষ্ট করেছেন। আমি আশা করব আগামী দিনে এই রকম সুযোগ পেলে আপনারা সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করবেন। কর্মচারী ঐক্য জিন্দাবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।